আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, একটি জটিল পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। গত বছরের জুলাইতে যেমন হয়েছিল তেমনি একটি উম, একটি গোলমেলে পরিস্থিতির মত সৃষ্টি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন সার্বিক যে পরিস্থিতি সেটি বিশ্লেষণে। এবং গত 12ই জুন ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমান সাহেবের একটি বৈঠক হয়েছিল লন্ডনে। আজকে 14ই জুলাই, অর্থাৎ 1 মাস 2 দিন পার হয়ে গেছে। সেই বৈঠককে নিয়ে যে উত্তেজনা, যে আলোচনা, তার পরবর্তীতে নির্বাচনের একটি সমঝোতার মতোই হয়েছিল। একটি বিএনপি রাজি হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ডক্টর ইউনূস ফিরে আসার পরে গত 1 মাসে কোনো উল্লেখযোগ্য কার্যকর কোনো অগ্রগতি আমরা দেখি নাই। সেই একই লটবহর চলছে, সেই একই উপদেষ্টা পরিষদ, সেই একই রকমের কেবল লেথার্জি কার্যক্রম, ধীরে সুস্থে হেলে দুলে। তো এই জায়গাটা আসলে ফলাফল শূন্য, এটা আমরা বলতেই পারি। এই বৈঠকের কোনো সুফল আমরা দেখছি না আর কি, মানে দৃশ্যমান কোনো সুফল। পাশাপাশি বড় শয়তানের ছকে চলছে নীল নকশার বাস্তবায়নের চেষ্টা, নানামুখী খেলা চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব, সাহসী সাংবাদিক কনক সরার। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবো, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। সাংবাদিক এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর। সালামু আলাইকুম, ধন্যবাদ করুন সারওয়ার ভাই, এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। মিনার ভাই, অনেকদিন পরে আপনাকে পেলাম। আপনার কাছ থেকে মূলত শুনবো, আপনার লেখাগুলো পড়ছিলাম আমার দেশের সম্পাদকীয়তে। তো কি মনে করেন, ধরেন 1 মাসের যেই ফলাফল আমরা দেখছি, মানে বৈঠকের 1 মাসের ফলাফল, ধরেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হতে হয়, যে গতিশীলতা আসা প্রয়োজন ছিল সরকারের, সেই গতিশীলতার কিছুই আসে নাই। অনেক ধরনের বিষয় এখনো অমীমাংসিত, অনেক রকমের বিষয় এখনো হাতি দেওয়া হয়নি। তো সেই জায়গায় আপনি ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন করবেন? এখন আবার ধরেন যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা যেটাকে বলতে যাচ্ছি, বড় শয়তানের ছকে চলছে নীল নকশা বাস্তবায়ন, অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেয়া। আপনি দেখেন যে মিটফোর্ডের একটা ঘটনা ঘটলো 2 দিন আগে, আসলো 2 দিন পরে, এবং এত সুনিপুণ ভাবে একটাই ভিডিও আসছে, আর কোনো ভিডিও কিন্তু আসেনি। মানে ওই যে মারতেছে বাইরে, একটাই ভিডিও আসছে। তো তার মানে হচ্ছে সেখানে ওই জায়গাটা হয়তো বিশেষ কোনো গোষ্ঠী ঘিরে ছিল, যে ওরাই শুধু ভিডিও করছে, ওরাই সময় মতো ছাড়ছে। এর মধ্যে হাসিনার ব্যাপারে আইজিপি রাজসাক্ষী হয়েছেন, বিবিসি রিপোর্ট করেছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা আপনার কাছে কি মনে হয়? ধরেন ধরেন যখন একটা সিরিজ ঘটনা ঘটছে, মিটফোর্ডের ঘটনার পরে খুলনায় একটা ঘটনা ঘটলো, গতকাল দেখলাম আরেকটা ঘটনা। আবার ধরেন যারা এটাতে উৎসাহী হচ্ছে, যেমন ধরেন এনসিপির ক্ষেত্রেও দেখলাম যে ওই যে 7 লাখ টাকা চাঁদাবাজির একটা ভিডিও ছেড়ে দিছে। আবার গতকাল দেখলাম আইফোন চাওয়া সংক্রান্ত একটা অডিও কল ছেড়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বড় শয়তানের ছক কি বুঝতেছেন আপনি? মানে বড় শয়তান একজন বলা ঠিক হবে না, শয়তান গণ না না, দেশে এখানে আসলে অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে এখানে আসলে একজন শয়তান না, যারা কাজ করতেছে ডেফিনেটলি এটার এগেনস্টে, জাতির সাথে গণতন্ত্রের, জাতির এগেনস্টে, গণতন্ত্রের এগেনস্টে যারাই কাজ করতেছে তাদেরকে আসলে আপনাকে শয়তানি বলতে। আমরা হয়তো শয়তানকে চিনি না, কিন্তু শয়তান আছে, সেই অস্তিত্বটা টের পাচ্ছি। এবং এই যে আমাদের শীর্ষ বৈঠকে, লন্ডন বৈঠকের পর আমাদের যে প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছিল, এখন এখানেও যেটা হয়েছে, আমি এখনো অনুরোধ করব সমস্ত রাজনৈতিক শক্তিকে, আপনারা হয়তো বিভ্রান্ত হচ্ছেন, আমাদের মনে হয় আর কি, কোনো আপনাদের মন্তব্য বিবৃতি দেখে বা ইন্টারনালি সেটা তো করবেনই, সেই প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা আমরা চাই, সেটা হোক। কিন্তু এই সময়টা তো এটা রাইট না, এটা আপনাদের পলিটিক্যালি ইনকারেক্ট যে স্টেপগুলি নিচ্ছে, বেশি করে সবগুলি দলে বলা যায়। বিশেষ করে এনসিপি ধরেন, ওই কয়েকটা কথা সেটা আমার খুব খারাপ লেগেছে। যেরকম আমি তো নাহিদ এদেরকে আমরা পছন্দ করি, আপনার আমাদের সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারপরে সমালোচনা করতে হচ্ছে এই কারণেই যে বলে যে জনগণের সমর্থন না থাকলে, আমি কথাগুলি করে আনছি, দেখেন কিভাবে ঘোলাটে করছে পুরো পানিটাকে, যে জনগণের সমর্থন থাকলে দিল্লিতে যেতে হয় না, লন্ডনে যেতে হয় না। এইটাতে কি বুঝাইতে চাচ্ছেন? আপনাদের একটা সীমা আছে, এই সীমার বাইরে যায় না। এখন একটা কথা হলো যে এখানে আগে বুঝতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। ডেফিনেটলি আধিপত্যবাদ বা ফেসিবাদ আমাদের শত্রু, আমাদের গণতন্ত্রের শত্রু, আমাদের জনগণের শত্রু। আমরা দেখেছি গত 15-16 বছর বা 20 বছর যাবত আমাদের উপর কি মানে স্টিম রুলার চালিয়েছে, কাজে দে আর ডেফিনেটলি শত্রু। এখন সেই শত্রুকে আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথে মিশিয়ে ফেলেন, সেটা আপনাদের নিজের টোটাল এই 24-এর যে গণ আন্দোলন বা বিপ্লব, এইটার স্পিরিটের এগেনস্টে আপনারা এখানে যায়েন না। আবার একই কথা বলি অন্যদিকে, যে বিএনপির পক্ষ থেকেও আপনি দেখেন যে এগুলো হয়তো খেয়াল করতেছেন না, এটা পিছন থেকে যে বলছেন যে কোনো একটা বড় শয়তানিগুলি নিয়ে খেলছে। আবার এখানে বলছেন যে
আহ, কাউকে পাঠিয়েছি দিল্লি, এখন আবার পিন্ডিতে পাঠানোর আয়োজন চলছে। না, এগুলি তো ভয়ঙ্কর বাই ন্যারেটিভ। আপনার তো পিন্ডির সাথে আমাদের এমন কিছু হয় নাই। এখন আপনাদের খেয়াল রাখতে হবে জিও পলিটিক্যাল, এই জিও পলিটিক্যাল একটা রিকোয়ারমেন্ট আপনাকে, যে আমরা অনুষ্ঠানে আসার আগে যেটা বলতে চাচ্ছিলাম, একটা উদাহরণ দিয়ে, অনেকে হয়তো পছন্দ করেন না ইরানি সিস্টেম বা ইমাম খোমেনিকে, কিন্তু তার একটা প্রজ্ঞাবান দেন একটা স্টেপ দেখেন, যেটার জন্য এখন পর্যন্ত এরা সারা পৃথিবীর এগেনস্টে টিকে আছে। সমস্ত মানুষ, এমনকি মুসলিম বিশ্বেরও তো খুব একটা সমর্থন ছিল না, ইদানিং হয়তো কিছুটা এসেছে। এখন ওই সময়ে প্রথম যখন খোমেনির জাস্ট ওদের ওই বিপ্লবের পরপরই, তখন তাদের যে খোমেনির খুব কাছের একজন আয়াতুল্লাহ ছিলেন, আমি নামটা আমার মনে নাই, ওনার সাথে একটা দ্বন্দ্ব বেজে যায়। ওনার কথা হলো কি, যে আপনি এই যে একটা ইসলামিক বিপ্লবের পর যে সোলজার গুলি হবে, সৈনিক যারা হবে, তারা ইসলামিক ক্যারেক্টারিস্টিক সব বজায় থাকতে হবে, তাদের চরিত্র তাদের আচরণ সেরকম হতে হবে, তা না হলে আমরা সৈনিক ওইভাবে পারবো না। আমরা, উনি বলছিলেন যে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ান্টিটি না। কিন্তু খোমেনির কথা ছিল উল্টা। উনি বললেন না, আজকে এটা আমাদের জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট। আমি যদি বসে থাকি শুধু ওই ইসলামিক স্পিরিটের সোলজারের জন্য, আমি এই রাষ্ট্রকে প্রোটেকশন দিতে পারবো না, কাজেই আমাকে এদেরকে নিতে হবে। উনি যেহেতু একটু বেশি কি বলবো ইয়ার মধ্যে নৈতিকভাবে যে এটা আরেকটু ছিলেন, মনে করতেন যে এটা নৈতিক স্খলন হয়েছে খোমেনি, তারপরে ওনার বিরোধিতা করে এমন চরম বিরোধী হয়ে পড়েন। একইভাবে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব একটা জিনিস খেয়াল করতে, যে অনেকেই দেখে আমাদেরকেও সমালোচনা করে, একটা জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট আছে বাংলাদেশেরও। সেই জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট আমাদের একটা শক্তিশালী একটা পলিটিক্যাল